নমস্কার। আগের দিনে ক্লাসের পর যে বিষয়টি আমাদের সিলেবাসের মধ্যে ছিল, যে বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা, সেটি হচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন ডিউরিং প্রি ইন্ডিপেন্ডেন্স এরা। অতএব আমরা যদি আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটাকে দেখি, তাহলে কিছু আমরা পাবো প্রি ইন্ডিপেন্ডেন্স, কিছু কমিটি কমিশন বা কিছু মিশনারিদের কিছু রোল, এবং আমরা যদি আফটার ইন্ডিপেন্ডেন্স দেখি, তাহলে ভারতবর্ষের স্বাধীনতার পর যে সমস্ত কমিটি কমিশনগুলো ভারতীয় শিক্ষার ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা নিয়েছিল সেইগুলো আমরা দেখতে পাবো। তো আমরা যদি সিলেবাসটাই দেখি, তো একদম শুরুতেই দেখতে পাবো প্রি ইন্ডিপেন্ডেন্স এরা ভারতীয় শিক্ষাক্ষেত্রে শুরুই হচ্ছে মিশনারিদেরকে নিয়ে। তো এখানে আমি পুরো বিশ্লেষণে যাচ্ছি না, যেহেতু সময় আমাদের খুব কম। সে কারণে ডিপলি আমি কোনো কিছু অত আলোচনা করছি না। যে জায়গাগুলো আপনারা একটু দেখে যাবেন বা যে জায়গাগুলো কোয়েশ্চেন যে জায়গাগুলো থেকে আসতে পারে, সেই জায়গাগুলোই আমি ছোট ছোট করে আলোচনা করব। যেমন মিশনারিদের যদি আমরা প্রকারভেদ দেখি, তাহলে আমরা সকলেই জানি যে সে সময় মিশনারিরা ছিল চার রকম। একটা ছিল পর্তুগিজ মিশনারি, একটা ছিল ফরাসি মিশনারি, একটা হচ্ছে ওলন্দাজ মিশনারি, আর একটা হচ্ছে ডেনমার্ক মিশনারি। অনেক সময় দেখবেন পরীক্ষায় অনেক সময় এরকম আসে যে কোন মিশনারিটা ভারতবর্ষে আগে এসেছিল, দিয়ে অপশন দিল ডেনমার্ক, তারপরে দিল ওলন্দাজ, তারপরে দিল ফরাসি, তারপরে দিল পর্তুগিজ, বা ফরাসি আগে ওলন্দাজ ডেনমার্ক পর্তুগিজ, এরকম ভাবে দেয়। এটা সিকোয়েন্সটা মনে রাখতে হবে যে পর্তুগিজ মিশনারিরা ফার্স্টে, তারপর ফরাসি, তারপর ওলন্দাজ, এবং তারপর হচ্ছে ডেনমার্ক মিশনারিরা এসেছে। এরপর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেহেতু ব্রিটিশ ইন্ডিয়া সে সময় আমাদের ভারতবর্ষ তাদের শাসন কার্য চালাচ্ছিল, তো এটা একটা গুরুত্বপূর্ণ দিক যে মূলত এই ব্রিটিশরা কত সালে এবং কত বছরের জন্য ভারতবর্ষে তারা তাদের ব্যবসা করার জন্য বলা যেতে পারে যে সনদ পায়। মনে রাখবেন যে 1600 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বর ব্রিটিশ ইন্ডিয়া কোম্পানি প্রথমে ভারতবর্ষে তাদের ব্যবসা বাণিজ্য করার জন্য 15 বছরের জন্য সনদ পেয়েছিল। আচ্ছা, এবার ব্রিটিশ যে সমস্ত মানে মিশনগুলো ছিল, তার মধ্যে অন্যতম ছিল এসপিসিকে। এবং এখান থেকেও প্রশ্ন আসে যে এসপিসিকে এর ফুল ফর্ম কি। এসপিসিকে এর ফুল ফর্ম হচ্ছে সোসাইটি ফর দ্য প্রমোটিং অফ ক্রিশ্চিয়ান নলেজ। যদিও এটা নিয়ে অনেক কনফিউশন থাকতে পারে, তার কারণ হচ্ছে আপনারা কোনো কোনো জায়গায় সোসাইটি ফর দ্য প্রোপাগেশন অফ ক্রিশ্চিয়ান নলেজও পেতে পারেন, কিন্তু এটা এই কারণে আমার মনে হয় না কখনোই প্রোপাগেশন বা প্রমোশন একসাথে দেবে বলে, হুম, বা প্রমোটিং একসাথে দেবে বলে। কারণ হচ্ছে এই যে সোসাইটি ফর দ্য প্রমোটিং অফ ক্রিশ্চিয়ান নলেজ যেটা বলা হয়েছে, পরবর্তীকালে যখন আবার একটা ব্রিটিশ খ্রিস্টান মিশনারিদের অন্য একটা কেমব্রিজে নতুন একটা মিশনারি হয়েছিল, সেই সময় এটা এই বলা হচ্ছে যে প্রমোটিং, এই প্রমোটিং শব্দের থেকে প্রোপাগেশন শব্দটা অনেক বেশি ওয়াইড। সে কারণে তারা আবার পরবর্তীকালে এই বলা যাচ্ছে যে প্রমোটিং এর পরিবর্তে প্রোপাগেশনটি ব্যবহার করেছিল। এবং মনে রাখবেন যে এসপিসিকে প্রতিষ্ঠিত হয়েছিল 1698 সালে। আচ্ছা, তারপরে যে জায়গাটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের জায়গা, সেটা হচ্ছে রয়্যাল এশিয়াটিক সোসাইটি। ঠিক আছে, এটা কার নেতৃত্বে এবং কোথায় হয়েছিল? এমনিতে যদি আমরা বলি যে রয়্যাল এশিয়াটিক সোসাইটি হচ্ছে স্যার উইলিয়াম জোনসের নেতৃত্বে 1781 সালে কলকাতাতে রয়্যাল এশিয়াটিক সোসাইটি হয়েছিল। আচ্ছা, আর যদি আমরা বলি যে এমনি এশিয়াটিক সোসাইটি, তাহলে সেটা হচ্ছে 1784 সালে এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল। আচ্ছা, এরপর একটা প্রশ্ন আসতে পারে যে কলিকাতা মাদ্রাসা প্রথম কত সালে তৈরি হয়েছিল এবং কার নেতৃত্বে তৈরি হয়েছিল? মনে রাখবেন কলিকাতা মাদ্রাসা তৈরি হয়েছিল 1780 সালে ওয়ারেন হেস্টিংসের তত্ত্বাবধানে। আবার এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা যে এই যে কলিকাতা মাদ্রাসা আমরা যেটা বলছি, সেটির পরবর্তীকালে কি নাম হয়েছিল?
বলা হয় যে কলিকাতা মাদ্রাসার পরবর্তী নাম হয়েছিল আলিয়া ইউনিভার্সিটি, কিন্তু এই আলিয়া ইউনিভার্সিটি যেটা আমাদের বর্তমানে কলকাতাতে আছে সেই আলিয়া ইউনিভার্সিটি না, এটা অন্য একটি আলিয়া ইউনিভার্সিটি। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে সংস্কৃত কলেজ কে প্রথম কত সালে তৈরি করেছিলেন? মনে রাখবেন 1791 সালে, মানে 1791, বেনারসের জোনাথন ডানকান তিনি প্রথম সংস্কৃত কলেজ তৈরি করেন। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আমরা মোটামুটি সবাই জানি, যে খুব আসে, যেটা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ কে তৈরি করেছিল? ফোর্ট উইলিয়াম কলেজ 1800 সালে লর্ড ওয়েলেসলি তৈরি করেছিল, ফোর্ট উইলিয়াম কলেজ। আচ্ছা, এরপর যে জায়গাটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে শ্রীরামপুর মিশন। শ্রীরামপুর মিশন কত সালে হয়েছিল? সেটা হচ্ছে শ্রীরামপুর মিশন হয়েছিল 1800 সালের জানুয়ারি মাসে। এবং আমরা সকলেই জানি যে শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত উইলিয়াম কেরি, মার্সম্যান ও ওয়ার্ড। আচ্ছা, শ্রীরামপুর প্রেস কত সালে তৈরি হয়েছিল? এটা আসতে পারে 1800 সালে শ্রীরামপুর প্রেস তৈরি হয়েছিল। আচ্ছা, যদি বলে যে শ্রীরামপুর ত্রয়ীর প্রচেষ্টায় একটি পত্রিকার নাম বলো তৈরি হয়েছিল এমন একটা পত্রিকা, তাহলে সেটা আমরা বলতে পারি সমাচার দর্পণ। শ্রীরামপুর কলেজ কত সালে তৈরি হয়েছিল? শ্রীরামপুর কলেজ তৈরি হয়েছিল 1818 সালে, এবং সেই 1818 সালেই আবার নর্মাল স্কুলও কিন্তু তৈরি হয়েছিল, এটা মনে রাখবেন। আর ফোর্ট উইলিয়াম কলেজ বেসিক্যালি হচ্ছে 1800 সালে নভেম্বর মাসে লর্ড ওয়েলেসলি তত্ত্বাবধানে হয়েছিল। যদি বলে যে ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত কে ছিলেন, তাহলে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার, এবং তার রচিত দুটি বিখ্যাত গ্রন্থ হলো 32 সিংহাসন এবং হিতোপদেশ। তারপরে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে চণ্ডীচরণ মিত্রের লেখা একটি গ্রন্থের নাম লেখো। মনে রাখবেন, চণ্ডীচরণ মিত্রের লেখা অন্যতম যে গ্রন্থটি হচ্ছে অনেক বেশি পপুলার হয়েছিল, সেটি হচ্ছে তোতা ইতিহাস। তারপরে এটাও আসতে পারে যে রাজীব লোচন মুখোপাধ্যায় রচিত অন্যতম গ্রন্থ কোনটি এর মধ্যে দিয়ে, একটা অপশন দিতে পারলো, সেটা হচ্ছে মহারাজ কৃষ্ণচন্দ্র রায়স্য চরিত্রম, এই জায়গাটা। আর একটা জায়গা যেটা হচ্ছে দিগদর্শন, এই পত্রিকাটি কত সালে তৈরি হয়েছিল? এটাও মনে রাখবেন 1818 সালে তৈরি হয়েছিল। আচ্ছা, এবার যেটা গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে চার্টার অ্যাক্ট, যেটা আমাদের প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড থেকে ব্রিটিশদের যে সমস্ত কমিটিগুলো ভারতীয় শিক্ষার ক্ষেত্রে আহ, করা হয়েছিল, তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে চার্টার অ্যাক্ট, বা আমরা বলি যে সনদ আইন। আচ্ছা, তো এই যে সনদ আইনের জায়গা থেকে যে যে প্রশ্নগুলো আসতে পারে, সেটা হচ্ছে সনদ আইন কত সালে এবং কত নম্বর ধারায় সনদ আইন তৈরি করার কথা বলা হয়েছিল? তাই এটা মনে রাখবেন, 1813 সালের 43 নম্বর ধারায় সনদ আইন তৈরি করার কথা বলা হয়েছে। আচ্ছা, আহ, অনেক সময় আসতে পারে যে সনদ আইনকে কি নামে ডাকা হয় বা কি নামে সনদ আইনটি পরিচিত? মনে রাখবেন, দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন। বলা হয় যে সনদ আইনটাকে বলা হয় দ্য টার্নিং পয়েন্ট ইন দ্য হিস্ট্রি অফ ইন্ডিয়ান এডুকেশন। আচ্ছা, তারপরে আসতে পারে যে জিসিপিআই কত সালে এবং কতজন সদস্যকে নিয়ে তৈরি হয়েছিল? জিসিপিআই হচ্ছে 1823 সালে উইলসনের সভাপতিত্বে 10 জন সদস্যকে নিয়ে তৈরি হয়েছিল। জিসিপিআই এর পুরো অর্থ কি? এটাও একটা প্রশ্ন আসতে পারে। জিসিপিআই এর পুরো অর্থ হলো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, এখান থেকে প্রশ্ন আসে। তারপরে আসতে পারে লর্ড মেকলে ভারতবর্ষে কত সালে এসেছিলেন? মনে রাখবেন, 1834 সালের 10ই জুন লর্ড মেকলে ভারতবর্ষে আসেন। তৎকালীন সময় ভারতবর্ষে যে ব্রিটিশ শাসন ছিল, সেই সময় বড়লাট কে ছিলেন? বড়লাট ছিলেন লর্ড বেন্টিং। এবং মেকলে তার মিনিট কত তারিখে প্রকাশিত করেছিল? 1835 সালের 2nd ফেব্রুয়ারি। আচ্ছা, এই মানে একটা ডেফিনেশন বা স্টেটমেন্ট তুলে প্রশ্ন করতে পারে যে সিঙ্গেল সেলফ অফ আ গুড ইউরোপিয়ান লাইব্রেরি ওয়াজ উড দ্য হোল নেটিভ, এটি কে বলেছেন? মনে রাখবেন, এটা বলেছেন মেকলে। ডাউনওয়ার্ড ফিল্টারেশন থিওরি বা ছুঁয়ে পড়া নীতি, এটা কার? এটা হচ্ছে
মেকলের। এই মেকলের এই জায়গাগুলো থেকে আমাদের মূলত প্রশ্ন আসতে পারে। তারপরে আসতে পারে ওখানে, তার পরে পরে আমাদের রয়েছে অ্যাডামের রিপোর্ট। অ্যাডামের কতগুলো বিবরণী ছিল, মূলত 1835 থেকে 1838-এর মধ্যে অ্যাডামের 3টে বিবরণী প্রকাশ হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসতে পারে যে হুগলি কলেজ ইংরেজি শিক্ষার জন্য যে তৈরি হয়েছিল, সেটা কত সালে তৈরি হয়েছিল? ওই 1835-এর মেকলে মিনিটের যে মিনিটটা, সেটাকে পেন্টিং পরবর্তীকালে সম্পূর্ণভাবে গ্রহণ করে, এবং গ্রহণ করে 1836 সালে হুগলি কলেজ প্রতিষ্ঠা করেছিল। এবং হুগলি কলেজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যই ছিল ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো। তারপরে আমরা যদি উডের ডেসপ্যাচের জায়গাটা দেখি, তাহলে উডের ডেসপ্যাচ আমরা দেখব যে 19 জুলাই উডের ডেসপ্যাচ 1854-এ হয়েছিল। এবং এই উডের ডেসপ্যাচ ভারতীয় শিক্ষার ক্ষেত্রে অনেকটাই গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে তৎকালীন 1854 সেই সুপারিশেই 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাজ ইউনিভার্সিটি এবং বম্বে ইউনিভার্সিটি তৈরি হয়েছিল। যদিও কলকাতাটা তৈরি হয়েছিল 24শে জানুয়ারি 1857, মাদ্রাজ হয়েছিল 5th সেপ্টেম্বর 1857, এবং বম্বে ইউনিভার্সিটি হয়েছিল 14th জুলাই 1857। এছাড়াও এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা হচ্ছে উডের ডেসপ্যাচকে কে ম্যাগনা কার্টা বলেছিলেন? জেমস তার উডের ডেসপ্যাচকে ম্যাগনা কার্টার সঙ্গে তুলনা করেছিলেন। তারপরে ডিপিআই এর ফুল ফর্ম কি, সেটা আসতে পারে, ডিরেক্টরেট অফ পাবলিক ইনস্ট্রাকশন। তারপরে উডের ডেসপ্যাচ কতগুলি জায়গায় শিক্ষা বিভাগ তৈরি করার কথা বলেন? আমরা জানি যে উডের ডেসপ্যাচে 5টি শিক্ষা বিভাগ তৈরি করার কথা বলা হয়েছিল। সেটা হচ্ছে বাংলা, বোম্বে, মাদ্রাজ, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাব। আচ্ছা, এরপর যদি আমরা হান্টার কমিশনে আসি, তাহলে হান্টার কমিশনটি কত সালে হয়েছিল? 1882 খ্রিস্টাব্দে 3rd ফেব্রুয়ারি হান্টার সাহেবের সভাপতিত্বে 20 জন সদস্যকে নিয়ে এই হান্টার কমিটি বা হান্টার কমিশন গঠন হয়েছিল। তার মধ্যে অন্যতম সদস্য কে ছিলেন? আনন্দমোহন বসু, যতীন্দ্রমোহন ঠাকুর, ইনারা। আর এদের কতগুলো প্রস্তাব ছিল? 222টি প্রস্তাব ছিল এবং 600 পাতার রিপোর্ট ছিল হান্টার কমিশনে। হান্টার কমিশন আর একটা গুরুত্বপূর্ণ যে জায়গা, সেটা হচ্ছে এ কোর্স এবং বি কোর্স। এ কোর্স কি? এ কোর্সটা মূলত ছিল থিওরিটিক্যাল এবং সাহিত্যধর্মী, আর বি কোর্সটা পুরোপুরি ভোকেশনাল ওরিয়েন্টেড। এরপর যদি আমরা দেখি, সেটা হচ্ছে 1901-এর আর কি সিমলা কনফারেন্স হয়েছিল। যে সিমলায় একটি কনফারেন্স আয়োজন করা হয়েছিল, সেখানে লর্ড কার্জন সেইটা আর কি তিনি এটা অর্গানাইজ করেছিলেন। বিভিন্ন দেশের বিভিন্ন ব্যক্তিদেরকে সেখানে ইনভাইট করেছিলেন এবং ভারতীয় শিক্ষা, বিশেষত উচ্চশিক্ষার আর কি বিকাশ কিভাবে ঘটানো যেতে পারে সে সমস্ত নিয়ে একটা তিনি সমস্ত কিছু ঠিক করেছিলেন। এবং পরবর্তীকালে 1901-এর সিমলা কনফারেন্সের পরে আমরা জানি ইউনিভার্সিটি, যেটা ইন্ডিয়ান ইউনিভার্সিটি কমিশন অ্যাক্ট 1902-এ এটা আর কি প্রস্তাবিত হলো, যেটা ওই কার্জন আর কি কি করলেন, সেই সমস্ত সিমলা কনফারেন্সের যে সমস্ত নির্যাস বা রিপোর্ট, সেটাকেই পরবর্তীকালে ইউনিভার্সিটি এডুকেশন অ্যাক্টে প্রকাশিত করলেন। এবং পরবর্তীকালে কার্জনের রিপোর্ট বলে যেটা আমরা পরিচিত, লর্ড কার্জন রিপোর্ট, বা 1904-এর ইউনিভার্সিটি এডুকেশন অ্যাক্ট কমিশন যেটা হয়েছিল, সেটা ওইগুলোকে মান্যতা দিয়ে কতকগুলো প্যারামিটার ঠিক করা হয়েছিল উচ্চশিক্ষার জন্য। এরপর অনেকটাই পরে 1970-র দিকে স্যাডলার কমিশন হয়েছিল। স্যাডলার কমিশন, যেটাকে আমরা বলছি যে অন্যতম নাম হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশন, যেটা মূলত কলকাতা বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেড এটা হয়েছিল। যেহেতু 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তৈরি হওয়ার পর সেগুলোর মানে বলা যেতে পারে যে কেমন কিভাবে চলছে, তার কোনো রকম কোনো রিফরমেশন জন্য কোনো রকম কমিটি কমিশন হয়নি। সে কারণে 1917 সালে মাইকেল স্যাডলারের দায়িত্বে আর কি একটা স্যাডলার কমিটি তৈরি হলো এবং পরবর্তীকালে 1919 সালে তারা একটা রিপোর্ট দিল। এবং এই স্যাডলার কমিশনটা মূলত কলকাতা বিশ্ববিদ্যালয়ের একটা পুরো স্ট্রাকচার একটা তৈরি করলো, যে অ্যাডমিশনের ক্রাইটেরিয়া কি হবে, কোন কোর্স কত বছরের হবে, তারপরে অনার্স কোর্স পাস কোর্স কত বছরের হবে, শিক্ষকদের নিয়োগের পদ্ধতি কেমন হবে, তারপরে বছরের একাডেমিক ক্যালেন্ডারটা কিভাবে তৈরি করা হবে, সিনেট সিন্ডিকেটে কারা সদস্য হতে পারবে, কতজন
সিনেট এবং সিন্ডিকেটের সদস্য হবে, বোর্ড অফ স্টাডিজ গুলো তাদের দায়িত্ব কি থাকবে, কর্তব্য কি থাকবে, ভাইস চ্যান্সেলর কিভাবে রিক্রুটমেন্ট হবে, তার ক্রাইটেরিয়া কি থাকবে, এগুলো মূলত এই স্যাডলার কমিশন বা কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনে গুরুত্ব দেওয়া হয়েছিল। আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আবার আমরা পরের বিষয়টা আলোচনা করব।